হ্যালো। আজকে আমরা পড়ব বর্ণান্ধতা। বর্ণান্ধতা 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 এইটাকে আমাদের ইংরেজিতে বলে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস। এই বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস এটা একটা রোগ। এই রোগটা হচ্ছে আমাদের জন্মগঠিত। এই রোগে অ্যাকচুয়ালি কী হয়, কারোর যদি আমাদের বর্ণান্ধতা হয় তাহলে কি হবে সে দেখতে পাবে, কিন্তু প্রশ্ন হলো কিছু কালার বা কিছু রং চিনতে পারবে না। বাকি সব দেখতে পাবে কিন্তু কিছু কালার বা কিছু রং চিনতে পারবে না। সাধারণত বলা হয় যে এই রোগটাকে রং বা বর্ণ চিনতে না পারা। রং বা বর্ণ চিনতে না পারা। কালার বা ব্লাইন্ডনেস কথাটার অর্থ হলো রং বা বর্ণ চিনতে না পারা। যে সমস্ত ব্যক্তিদের কালার ব্লাইন্ডনেস রোগটা থাকবে তারা কিছু কালার চিনতে পারবে না। এর মধ্যে সবথেকে বিভিন্ন কালারের মধ্যে কালার ব্লাইন্ডনেস দেখা যেতে পারে, বিভিন্ন রঙেরই কালার ব্লাইন্ডনেস হতে পারে, বর্ণান্ধতা হতে পারে। এদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে লাল এবং সবুজ বর্ণ চিনতে না পারার কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, এরপরে আমরা দেখব এই যে আমাদের বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, এই যে আমাদের রোগ, এই রোগটা আসলে এটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্নধর্মী রোগ। এটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্নধর্মী রোগ। প্রচ্ছন্নধর্মী রোগ। ঠিক আছে, এই রোগের জন্য যে জিন, সেই জিনটা আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত এবং এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্নধর্মী। এই রোগের যে জিনটা তার ধর্ম হবে আমাদের প্রচ্ছন্নধর্মী। ঠিক আছে, এরপর আমাদের একটা জিনিস দেখতে হবে যে যেহেতু এই রোগের জিনটা এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত এবং প্রচ্ছন্নধর্মী, তাই জন্য এই রোগটা মহিলাদের তুলনায় পুরুষের দেহের মধ্যে বেশি দেখা যায়। এটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায়। বলছি কেন মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা দেবে? কথার অর্থ হলো মহিলাদের মধ্যে দুটো এক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এবং এই রোগের জন্য যে জিনটা, সেই জিনটা আমরা সাধারণত ধরে নেব ছোটো হাতের সি, দুটো ছোটো হাতের সি। এই রোগের জন্য যে জিন, সেই জিনটা হয়ে যাবে দুটো ছোটো হাতের সি। ঠিক আছে, তো মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম এবং দুটো এক্স ক্রোমোজোমের উপরে যদি আমাদের দুটো ছোটো হাতের সি থাকে, তাহলেই কিন্তু মহিলাটা কী হবে, আমাদের রোগী হবে। এই অবস্থাটাকে বলা হয় আমাদের হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস অবস্থা। এবং পুরুষদের ক্ষেত্রে কী দেখাতে হবে? পুরুষদের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা এক্স ক্রোমোজোম থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তো তার ফলে আমাদের এই যে আমাদের প্রচ্ছন্নধর্মী রোগের যে জিন, যার মধ্যে দুটো আমাদের ছোটো হাতের সি আছে, তার দুটো ছোটো হাতের সি এর থেকে যদি একটা ছোটো হাতের সি বা একটা অ্যালিল থাকে, তাতে কী হয়ে যাবে, পুরুষের দেহের মধ্যে রোগের বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়ে যাবে। এই কন্ডিশনটাকে বলা হয়, যে ক্ষেত্রে আমাদের একটা জিনের দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল থাকবে, সে অবস্থাটাকে বলা হয় আমাদের হেমিজাইগাস। হেমিজাইগাস। তো
পুরুষের একটা এক্স ক্রোমোজোম থাকে, তাই জন্য একটা এক্স ক্রোমোজোমের উপর একটা অ্যালিল থাকলে এই রোগের জন্য যে জিন তার একটা অ্যালিল থাকলেই কিন্তু রোগ প্রকাশ পেয়ে যায়। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো এক্সের উপর দুটোই অ্যালিল লাগবে, তার ফলে কী হবে, এই রোগটা প্রকাশ পাবে। তাই জন্য কী হলো, মহিলাদের দেহের মধ্যে রোগের তুলনায় পুরুষদের দেহের রোগটা আমাদের খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যায়। যেহেতু মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস ছাড়া কিন্তু রোগটা প্রকাশ পাবে না, আর পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থাতেই, মানে একটা অ্যালিল থাকা অবস্থাতেই রোগটা কী হবে, প্রকাশ পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এই রোগের জন্য, ঠিক আছে, যে সমস্যাটা হয় সেই সমস্যাটা সাধারণত চোখের রেটিনায় দুই রকমের কোষ পাই আমরা। সে কোষ দুটো হচ্ছে রড কোষ আর কোন কোষ। মানুষের চোখের রেটিনায় বলতে আমাদের চোখের যে ছবিটা আমরা পড়েছি সেখানে আমরা পাবো মানুষের চোখের রেটিনায় দুই রকমের কোষ থাকে। একটা হচ্ছে রড কোষ ও আমাদের থাকে কোন কোষ। ঠিক আছে, তো এখানে এই যে কোন কোষ, সেই কোন কোষটা আমাদের রং চিনতে সাহায্য করে। এই কোন কোষটা আমাদের বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে। তো এই কোন কোষটার মধ্যে আমাদের কিছু সমস্যা দেখা দেবে। সমস্যাটা কি, কোন কোষের মধ্যে কিছু রঞ্জক, যে রঞ্জকগুলো আমাদের বর্ণ চিনতে সাহায্য করে। আমাদের কোন কোষের মধ্যে কিছু রঞ্জক থাকে, যে রঞ্জকগুলো আমাদের বর্ণ চিনতে সাহায্য করে, তার জন্য এগুলোকে বলা হয় আমাদের বর্ণ সংবেদী রঞ্জক। এবং তাই মানে সেই রঞ্জকের মধ্যে এক রকমের প্রোটিন থাকে, সেটাকে বলা আমাদের ফটোপসিন প্রোটিন। তো আমরা বলতে পারি যে এই কোন কোষের মধ্যে বর্ণ সংবেদী ফটোপসিন প্রোটিন রঞ্জক থাকে। বর্ণ সংবেদী ফটোপসিন প্রোটিন রঞ্জক থাকে। কোন কোষের মধ্যে আমাদের বর্ণ সংবেদী মানে বর্ণ চেনার জন্য ফটোপসিন প্রোটিন রঞ্জক থাকে, যে রঞ্জকগুলো আমাদের কী হয়, বিভিন্ন বর্ণ চিনতে সাহায্য করে। তাই জন্যই কিন্তু আমাদের বিভিন্ন রঙের কালার আমরা চিনতে পারি। সেই বিভিন্ন রঙের কালার চেনার জন্য আমাদের যে ফটোপসিন প্রোটিন রঞ্জক, সেই ফটোপসিন প্রোটিন রঞ্জকটাই দায়ী। এটা থাকে আমাদের কোন কোষের মধ্যে। ঠিক আছে, এইবার এই ফটোপসিন প্রোটিন অনুযায়ী আমাদের চোখের মধ্যে তিন রকমের আমাদের কোষ দেখতে পাই আমরা। তিন রকমের কোন কোষ আমরা সাধারণত দেখতে পাই। সেই তিন রকমের কোন কোষ যদি আমরা সাধারণত দেখি, সেই তিন রকমের কোন কোষ কী কী? ঠিক আছে, প্রথম আমাদের যে কোন কোষটা পাবো, এই তিন রকমের আমরা কোন কোষ পাবো। ঠিক আছে, এখান থেকে সেই তিন রকমের কোন কোষ কী কী? প্রথমে ধরে নাও আমরা যে কোন কোষটা পাচ্ছি, সেই কোন কোষটাকে আমরা বলছি লাল সংবেদী কোষ, লাল বর্ণ সংবেদী কোষ বা লাল সংবেদী কোষও বলতে আমরা পারি। লাল সংবেদী কোষ মানে কোন কোষ। ঠিক আছে, যে সমস্ত কোন কোষের মধ্যে লাল বর্ণ চেনার জন্য ফটোপসিন রঞ্জক থাকে তাদের লাল সংবেদী কোন কোষ বলে। ঠিক আছে, এবং এই লাল সংবেদী কোন কোষের মধ্যে আমাদের যে প্রোটিনটা থাকে, সেই প্রোটিনটাকে আমাদের বলা হয় সাধারণত এরিথ্রোলোব। এই এরিথ্রোলোব থাকার জন্য আমরা লাল আলোকে ভালোভাবে চিনতে পারি। ঠিক আছে, এরিথ্রোলোব প্রোটিনটা থাকার জন্য আমরা লাল বর্ণ চিনতে পারি। যদি কোনো কারণে আমাদের এই প্রোটিনটা উৎপাদন না হয়, লাল সংবেদী কোন কোষের মধ্যে এরিথ্রো প্রোটিন উৎপাদন যদি না হয়, তাহলে কিন্তু আমরা লাল বর্ণ দেখতে পাবো না। তখন আমাদের যে রোগটা দেখা দিবে বা তখন আমাদের যে সমস্যাটা হবে, সেই সমস্যাটাকে আমরা বলবো প্রোটোনোপিয়া। তখন যে আমাদের সমস্যাটা হবে সেটাকে আমরা বলবো প্রোটোনোপিয়া। ঠিক আছে,
লাল বর্ণ সংবেদী কোষের মধ্যে যদি আমাদের এরিথ্রোলোব না থাকে, তার ফলে আমরা লাল বর্ণ চিনতে পারবো না। ওই লাল বর্ণ চিনতে না পারার ঘটনা বলে প্রোটোনোপিয়া। আর যে ব্যক্তি আমাদের প্রোটোনোপিয়া হয় সেই ব্যক্তিটাকে আমাদের বলা হয় প্রোটোনোপ। প্রোটোনোপ, ঠিক আছে। ঠিক এরকমভাবে আমরা আরেক রকমের কোন কোষ পাবো, সেই কোন কোষটাকে আমাদের বলবে সবুজ সংবেদী, সবুজ বর্ণ সংবেদী কোন কোষ। কথার অর্থ, যে সমস্ত কোন কোষের মধ্যে সবুজ বর্ণ চেনার জন্য যে রঞ্জক প্রোটিন, সে রঞ্জক প্রোটিন উপস্থিত থাকবে, সেটাকে বলবে আমাদের সবুজ বর্ণ সংবেদী কোন কোষ, ঠিক আছে। কোন, এটা ধরুন আমাদের কোষ, কোন কোষ। এই কোন কোষের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ থাকার জন্য আমরা সবুজ বর্ণ চিনতে পারবো। এবং কোনো কারণবশত যদি আমাদের এই ক্লোরোপ্লাস্ট না তৈরি হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি সবুজ বর্ণ চিনতে পারবে না, তখন তাকে বলা হবে ডিউটেরোনোপিয়া। ডিউটেরোনোপিয়া, এই যে ডিউটেরোনোপিয়া মানে সবুজ বর্ণ চিনতে না পারা, তাকে বলে আমাদের ডিউটেরোনোপিয়া। এবং যে ব্যক্তি আমাদের সবুজ বর্ণ চিনতে পারবে না, তাকে বলবে সাধারণত ডিউটেরোনোপ। ঠিক আছে। তো সবথেকে বেশি মানে আমাদের যে বর্ণান্ধতা আছে, তার মধ্যে সবথেকে বেশি আমাদের লাল আলো চিনতে না পারা এবং সবুজ আলো চিনতে না পারার বর্ণান্ধতা সবথেকে বেশি দেখা যায়। এবং এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে লাল আলো চেনার জন্য যে আমাদের প্রোটিন, সেই প্রোটিনটা আমাদের যে কোন কোষের মধ্যে থাকে, সেই কোন কোষের মধ্যে যে আমাদের এরিথ্রোলোব এবং ক্লোরোনোপ, ঠিক আছে, এই প্রোটিন উৎপাদনকারী যে আমাদের জিন, সেই জিনগুলো আমাদের সাধারণত এক্স ক্রোমোজোমের উপর থাকে বা আমাদের সেক্স ক্রোমোজোমের উপর থাকে। সেক্স ক্রোমোজোমের উপর থাকে, ঠিক আছে, সেক্স ক্রোমোজোমের উপর থাকে। এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। যে আমাদের প্রোটোনোপিয়ার জন্য যে আমাদের প্রোটিনটা দায়ী, সেই প্রোটিন উৎপাদন করার জন্য জিন আমাদের সেক্স ক্রোমোজোমে থাকে বা এক্স ক্রোমোজোমের উপর থাকে, যেটাকে আমাদের এক্স ক্রোমোজোম বলি। আর আমাদের ডিউটেরোনোপিয়ার ক্ষেত্রেও যে আমাদের জিন দায়ী, সেই জিনটাও কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোম বা আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থান করে, ক্রোমোজোমের উপর অবস্থান করে বা আমাদের সেক্স ক্রোমোজোমের অবস্থান করে, ঠিক আছে। কিন্তু এরপরে আমরা যেটা দেখব যে নীল বর্ণ চিনতে না পারা। নীল সংবেদী কোন কোষ। নীল সংবেদী কোন কোষ। এখানে আমরা দেখব যে এইখানে কোন কোষের মধ্যে আমাদের যেটা উৎপন্ন হয় না, সেটা হচ্ছে সায়ানোলোব। এই সায়ানোলোব না থাকার জন্য আমরা নীল বর্ণ চিনতে পারবো না। এবং নীল বর্ণ চিনতে না পারাটাকে সেটাকে বলা হয় আমাদের ট্রাইটোনোপিয়া, ঠিক আছে। এই যে এই ট্রাইটোনোপিয়া যে ব্যক্তির মধ্যে ধরা পড়বে, সেটাকে বলবে আমাদের ট্রাইটোনোপ। এবং এই ট্রাইটোনোপের জন্য
যে জিনটা দায়ী সেই জিনটা কিন্তু আমাদের এক্স ক্রোমোজোমের উপর থাকবে না, সেইটা থাকবে আমাদের 7 নম্বর অটোজোমের উপর, অটোজোমের উপর। ঠিক আছে, তো আমরা মাথায় রাখবো লাল এবং নীল এই যে দুটো বর্ণান্ধতা, এই বর্ণান্ধতার জন্য যে জিন দায়ী সেই জিনটা কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোমের উপর থাকে। আর বাকি যে বর্ণান্ধতা আছে, যেমন ধরুন নীল বর্ণান্ধতা, এটার জন্য যে জিন দায়ী সেটা কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোমের উপর থাকে না, এটা কিন্তু আমাদের অটোজোমের উপর থাকে। এই জায়গাটা বিশেষ করে মাথায় রাখবো। আমাদের সিলেবাসে মাধ্যমিকের জন্য প্রোটোনোপিয়া আছে আর ডিউটেরোনোপিয়া আছে, মানে লাল বর্ণান্ধতা আর সবুজ বর্ণান্ধতা, এই দুটো বর্ণান্ধতার জন্য যে জিন দায়ী সেটা কিন্তু এক্স ক্রোমোজোমের অবস্থিত। আর নীল কালার যে বর্ণান্ধতা, এটা 3 নম্বর বর্ণান্ধতা, এটা এইচএসে আছে। এইটার জন্য যে জিনটা দায়ী সেই জিনটা কিন্তু আমাদের অটোজোমের উপর অবস্থিত। ঠিক আছে, এই জায়গাটা আমরা মাথায় রাখবো, গন্ডগোল করবো না। একটু আলোটা আমরা বাড়িনি। ঠিক আছে, তো আমরা এখানে বর্ণতা আমাদের 3 রকমের পেলাম, একটা হচ্ছে লাল, একটা সবুজ, একটা হচ্ছে নীল। লাল রঙের জন্য আমাদের যে কোন কোষ সেটা হচ্ছে লাল সংবেদী কোন কোষ, সবুজ রঙের জন্য যে কোন কোষ সেটা হচ্ছে সবুজ বর্ণ সংবেদী কোন কোষ, আর নীল রঙের জন্য যে কোন কোষ সেটা হচ্ছে নীল সংবেদী কোন কোষ। ঠিক আছে, এবার এই সংবেদী কোন কোষগুলোর মধ্যে লাল রং চিনতে পারার জন্য যে রঞ্জক সেটা আমাদের এরিথ্রোপ, এটা যদি তৈরি না হয় তাহলে আমরা লাল কালার দেখতে পাবো না, সেটাকে আমরা প্রোটোনোপিয়া বলে। সবুজ রং চেনার জন্য যে আমাদের প্রোটিন সেটা হচ্ছে ক্লোরোলোপ, এটা যদি আমাদের না তৈরি হয় তাহলে কিন্তু আমরা হয়ে যাবো ডিউটেরোনোপিয়া, মানে সবুজ আলো চিনতে পারবো না। আর আমাদের নীল কালার চেনার জন্য যে আমাদের প্রোটিন সেটা হচ্ছে সায়ানোলোপ, এটা যদি উৎপাদন না হয়েছে তাহলে আমরা কিন্তু হয়ে যাবো ট্রাইটোনোপিয়া। আর এই সমস্ত লোকগুলোকে বলে আমাদের ট্রাইটোনোপ, আর এটা কিন্তু আমাদের 7 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। ঠিক আছে, এইবার আমরা আর কয়েকটা জিনিস দেখব। ঠিক আছে, সেই জিনিসগুলো হলো যে এই লাল এবং সবুজ এই দুটোর রোগের জিন বা বর্ণান্ধতার জিন আমাদের এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত। এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত হওয়ায়, ঠিক আছে, লাল ও সবুজ বর্ণান্ধতা জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত। তাই এদের এক বংশ থেকে পরবর্তী বংশ সঞ্চারিত হয় ক্রিস ক্রস উত্তরাধিকার অনুসারে। ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়, যেটা আমাদের হিমোফিলিয়া রোগের মধ্যেও দেখা দিয়েছিল। ঠিক আছে, এবার আমরা দেখে নেব এখানে দেখে নেব যে একটা যদি সাধারণত বর্ণান্ধ মাতা ও স্বাভাবিক পিতা, এটা বর্ণান্ধ মাতা এবং স্বাভাবিক পিতা। ঠিক আছে, এদের যে আমাদের ছেলেপেলে হবে তাদের ছেলেপেলে আমাদের কেমন হবে? সাধারণত বর্ণান্ধ মাতা আর স্বাভাবিক পিতার মধ্যে যদি আমরা জিন দেখি, মাতার জিনের মধ্যে দুটো আমাদের এক্স আর পিতার মধ্যে একটা এক্স একটা ওয়াই। আর আমাদের এখানে স্বাভাবিক যে জিন সেটা কিন্তু আমাদের স্বাভাবিক C+ দিয়ে চিহ্নিত করব, আর রোগী জিন যেটা ছোট হাতের C দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে, এটা আমরা এখানে কর্নারে আগে লিখে দেব। স্বাভাবিক যেটা C+ দিয়ে, আর রোগী যেটা সেটা ছোট হাতের C দিয়ে। বর্ণান্ধ মাতা তার মানে কি মাতার দুটো এক্সের উপরেই আমাদের ছোট হাতের দুটো C থাকবে, আর স্বাভাবিক পিতা বলতে আমাদের C+ থাকবে।
ঠিক আছে। এরপর এদের দুটোর যদি আমাদের বিবাহ হয় তার ফলে মানে সন্তানের কেমন আমরা দেখতে পাবো। তো সাধারণত আমরা ইহার একটা ছক করব। সেই ছকের মধ্যে আমরা পুরুষ চিহ্ন, এটা স্ত্রী চিহ্ন। পুরুষের যে আমাদের দুটো গ্যামেট, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, আর এখানে দুটো এক্স এক্স। এবার আমাদের এই দুটো এক্সের ছোটো হাতের সি, আর এটাতে আমাদের সি প্লাস। এবার গুণ হবে, এটা গুণ হবে, এটা গুণ হয়ে আমাদের এক্স 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 ওয়াই এক্স 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 ওয়াই। এবার এই দুটো গুণ হয়েছিল, তো একটাতে সি প্লাস একটাতে ছোটো হাতের সি, এটা সি, এটা সি প্লাস সি, এটা সি। ঠিক আছে। তো এখানে ভালো করে দেখলে দেখা যাবে যে এই দুটো মেয়ে, এই দুটো হচ্ছে ছেলে। মেয়েদের মধ্যে একটাতে সি প্লাস মানে স্বাভাবিক, একটাতে সি মানে আমাদের রোগের জিন। তো যখন একটাতে আমাদের ভালো থাকবে একটাতে খারাপ থাকবে তখন সেটাকে আমাদের বাহক বলবে, এটাও আমাদের বাহক। তো আমাদের যে কন্যা সন্তানের দুটোই কিন্তু আমাদের কী হয়ে যাবে, বাহক হয়ে যাবে। আর পুত্র সন্তান যে আছে সে পুত্র সন্তানের দুটোতেই কিন্তু আমাদের রোগগ্রস্ত জিন ছোটো হাতের সি আছে। তো আমাদের প্রশ্ন করে এখানটায় দুই রকমভাবে হয়, আমাদের এরকম জিজ্ঞাসা করে দিতে পারে তাদের সন্তানের মধ্যে কত পার্সেন্ট রোগী, সন্তান উল্লেখ করবে। ঠিক আছে। যদি বলে তাদের সন্তানের মধ্যে কত পার্সেন্ট রোগী, তাদের সন্তান এর মধ্যে কত পার্সেন্ট রোগী। এবার এখানে একটা দেখা যাক, এখানে বলেছে তাদের সন্তানের মধ্যে কত পার্সেন্ট রোগী, এখানে ছেলে কিংবা মেয়ে উল্লেখ করেনি, এখানে ডাইরেক্ট সন্তান উল্লেখ করেছে। এরকম করে যদি প্রশ্ন করে তাহলে আমরা কী করব, চারটে সন্তান আছে, চারটে সন্তানকে 100% ধরে নেব। চারটে সন্তানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো বাহক এবং দুটো হচ্ছে রোগী। বাহকটাকে স্বাভাবিক হিসাবে দেখা হয় আর রোগীটাকে রোগী হিসাবে দেখা হয়। তো চারটে সন্তান যদি 100% হয় তাহলে দুটো সন্তান রোগী আর দুটো সন্তান স্বাভাবিকটা মানে বাহকটাকে স্বাভাবিক ধরছি। তার মানে কি দুটো রোগী হচ্ছে আর দুটোকে আমরা স্বাভাবিক ধরছি। তো চারটার মধ্যে দুটো রোগী হওয়া মানে কি আমরা 50% রোগী, 50% রোগী আর 50% স্বাভাবিক। ঠিক আছে, এই হিসাবে আমরা দেখব। ঠিক আছে। বা আরেক রকমভাবে আমাদের এরকম চিহ্নিত করা হয় বা আমাদের প্রশ্ন করা হয়। সে প্রশ্নটা হচ্ছে একটু আমরা প্রশ্নটা আমাদের এরকম যে তাদের মানে আমাদের স্বাভাবিক বর্ণাঢ্য মাতা এবং স্বাভাবিক পিতা যে সন্তানগুলো তাদের মধ্যে পুত্র মানে কত পার্সেন্ট পুত্র সন্তান, এরকম জিজ্ঞাসা করে কত পার্সেন্ট পুত্র সন্তান রোগী বা কত পার্সেন্ট কন্যা সন্তান রোগী। যখন আমাদের কত পার্সেন্ট পুত্র সন্তান রোগী চাইবে বা কত পার্সেন্ট কন্যা সন্তান রোগী চাইবে তো আমাদের উল্লেখ করে দিয়েছে পুত্র আর কন্যা উল্লেখ করে দিয়েছে। যখন ধরো প্রথমটা কত পার্সেন্ট পুত্র সন্তান রোগী, এখানে ধরো আমাদের চারটে ছেলে মেয়ে বেরিয়েছে, দুটো মেয়ে দুটো ছেলে। তো পুত্র সন্তান কত পার্সেন্ট মানে পুত্র সন্তানের মধ্যে কত পার্সেন্ট রোগী, তখন আমরা কী করবো পুত্র সন্তান দুটোকে 100% ধরে নেবো, কারণ পুত্রের হিসাব চেয়েছে। দুটো পুত্র আছে, দুটো পুত্রের মধ্যে দুটোই কিন্তু আমাদের রোগী, তাই জন্য আমরা দুটো পুত্রকেই আমরা 100% ধরে নেবো। তাহলে আমরা কী বলবো পুত্র সন্তান 100%ই রোগী। এবং যদি আমরা এখানটায় কত পার্সেন্ট কন্যা সন্তান রোগী, কন্যা সন্তান দুটো আছে, দুটোর মধ্যে দুটোই কিন্তু বাহকে স্বাভাবিক ধরা হয়, রোগ ধরা হয় না, তাই জন্য দুটো কন্যাকেই আমরা 100% ধরে নেবো, বলবো 100% স্বাভাবিক। তাহলে 0% কী হয়ে যাবে, রোগী হয়ে যাবে কন্যা সন্তান।
আমাদের এরকম করে কোশ্চেনগুলো একটু আমাদের বুঝতে হবে, বুঝে আমাদের অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? নাহলে এটা করাটা কিন্তু খুব জটিল না, এই জায়গাটা বোঝাটা দরকার এবং বুঝে অ্যান্সারটা দেওয়া দরকার। টোটাল সন্তান চাইলে 4টাকে 100% ধরে নেব। এবার পুত্র আর কন্যা যদি আলাদা আলাদা করে চাই, তো পুত্র যখন আলাদা করে চাইবে, দুটো পুত্রকে 100%, একটা পুত্র যদি আমাদের রোগী হয় তাহলে 50% রোগী আর 50% স্বাভাবিক লিখবো। আর দুটো পুত্রই যদি রোগী থাকে তাহলে কি 100% আমরা রোগী লিখবো, ঠিক আছে? এইটা একটা গেল। আর আমরা যদি ক্রিস ক্রস উত্তরের দিকটা দেখতে চাই বা ক্রিস ক্রস উত্তরের দিকটা যদি বুঝতে চাই, আমরা হিমোফিলিয়ার সময় দেখেছিলাম, আবার যদি দেখতে চাই তাহলে খুব ইজি জিনিসটা। সাপোজ হয় না যে স্বাভাবিক মাতা গুণ বর্ণান্ধ পিতা, ঠিক এই জায়গাতে কি হচ্ছে, আমাদের দুটো ধরনের এক্স, এখানে আমাদের স্বাভাবিকের জন্য C+, এখানে আমাদের এক্স ওয়াই, এখানে বর্ণান্তদের জন্য ছোটো হাতের সি। এই দুইটো যখন এখান থেকে ধরা যাক একটা এক্স আসলো আর এখান থেকে একটা এক্স আসলো, তাহলে এখানে কি হলো, কন্যা সন্তান হলো, একটাতে C+, একটাতে সি। এবার এই এক্স আর এই ওয়াই, এই দুটো মিলে আমাদের কী হলো, এক্স ওয়াই, এখানে আমাদের C+টা এর মধ্যে আসলো। তো পুত্রটা স্বাভাবিক আর কন্যাটা কী হলো, বাহক। তো এটা হলো বাহক কন্যা, আর স্বাভাবিক পুত্র, ঠিক আছে? এরপর এই বাহক কন্যার সঙ্গে যদি একটা বাহক কন্যার সঙ্গে স্বাভাবিক একটা ছেলের বিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এক্স ওয়াই, তার ক্ষেত্রে আমাদের C+ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কী রেজাল্ট পাবো, যে এর এক্স আর এর এক্স দুটো মিলে কী হবে, আমাদের মেয়ে হবে। এখান থেকে C+, এখান থেকে C+, এর এক্স আর এর ওয়াই কী হবে, ছেলে হবে। এখানে আমাদের সি আর এটা ওয়াই। তো এটা হলো কি আমাদের স্বাভাবিক কন্যা, এটা হচ্ছে আমাদের রোগী পুত্র, ঠিক আছে? এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় আছে, সেই বিষয়টা হলো যে বর্ণান্ততা পিতার মধ্যে ছিল, আর সেই বর্ণান্ততার জিন এক্স ক্রোমোজোমের উপর ছিল। এই এক্স ক্রোমোজোমটা অটোমেটিক পরের জেনারেশন বলতে এটা F1 জেনারেশন, প্রথম যে সন্তান তৈরি হলো, এই পরের জেনারেশন বা F জেনারেশনে এই যে জিন, পিতার জিনটা, সেটা কিন্তু কন্যার মধ্যে চলে যাচ্ছে, এই যে কন্যার মধ্যে চলে আসলো, ঠিক আছে? এবার এই মেয়েটার যদি একটা স্বাভাবিক ছেলের সঙ্গে বিয়ে হয়, তো এই যে জিনটা কন্যা থেকে আবার তার পুত্রের মধ্যে চলে আসছে, কন্যার মধ্যে চলে গেছিলো, কন্যা থেকে আবার তার পুত্রের মধ্যে চলে আসছে, ঠিক আছে? এরকম করে যখন কী হবে, আমাদের কোনো জিন প্রবাহিত হবে এক বংশ থেকে পরবর্তী বংশে, এটাকে আমরা F2 বলবো, ঠিক আছে? পিতার মধ্যে ছিল, পিতার মধ্যে জিনটা আমাদের পরের জন্মে মেয়ের মধ্যে আসলো, মেয়ের মধ্যে জিনটা পরের প্রজন্মে আবার কী হয়েছে, আমাদের পুত্রের মধ্যে চলে আসছে। এই পুত্র যদি আবার বিয়ে হতো, তারপরে এই পুত্রের যে মেয়ে, তার মেয়ের মধ্যে আবার জিনটা প্রবাহিত হতো। যখন আমাদের পিতা মেয়ে থেকে আবার পুত্র থেকে আবার মেয়ে, এইভাবে যখন যাবে, তখন এই যে ধরনটা, এটাকে আমাদের বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার। মানে পিতা থেকে জিনটা তার মেয়ের মধ্যে যাবে, ঠিক আছে? মেয়ের মধ্যে যে জিনটা আছে, সেই জিনটা আবার ছেলে তার পুত্রর মধ্যে যাবে, ঠিক ওইরকমভাবে আমরা যদি এদিক থেকে দেখতাম, মায়ের দিক দিয়ে দেখতাম, মার মধ্যে যদি কোনো জিন থাকতো, সেই জিনটা মা থেকে ছেলের মধ্যে আসতো, ছেলের মধ্যে যদি কোনো জিন থাকতো, তাহলে সেই জিনটা তার মেয়ের মধ্যে যেত, এবং তার মেয়ের মধ্যে যে জিনটা তার ছেলের মধ্যে যেত। এইভাবে যে ঘটনাটা আমাদের প্রবাহিত হয়, বা এইভাবে যখন জিন প্রবাহিত হয়, তখন সেটাকে আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকার বলে। ক্রিস ক্রস
উত্তরাধিকার বলে। ঠিক আছে, তো আজকে আমাদের পড়ার বিষয় হলো বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, আমরা বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস বলতে কিছুই না, শুধুমাত্র আমরা দেখবো যে কিছু বর্ণ চিনতে না পারা, এটা এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত প্রচ্ছন্নধর্মী রোগ বা প্রচ্ছন্নধর্মী জিন গঠিত রোগ। মহিলাদের ক্ষেত্রে আমাদের হোমোজাইগাস অবস্থায় রোগটা প্রকাশ পায়, পুরুষদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থায় রোগটা প্রকাশ পায়। কথার অর্থ হলো একটা অ্যালিনের মধ্যে দুটো জিন থাকে, একটা জিনের মধ্যে দুটো অ্যালিন থাকে, একটা অ্যালিন থাকা অবস্থায় যদি প্রকাশ পেয়ে যায় সেটাকে হেমিজাইগাস, আর দুটো অ্যালিন থেকে যখন প্রকাশ পায় তখন সেটা হোমোজাইগাস। মহিলাদের ক্ষেত্রে হোমোজাইগাস সেটা প্রকাশ পায় না, আর ছেলেদের ক্ষেত্রে হেমিজাইগাস অবস্থাতে প্রকাশ পেয়ে যায়। চোখের মধ্যে রেটিনায় রড কোষ বা কোন কোষ থাকে, কোন কোষের মধ্যে আমাদের বর্ণ সংবেদী রোডোপসিন প্রোটিন রঞ্জক থাকে, মানে আমাদের কোন কোষের মধ্যে কিছু রঞ্জক থাকে, সেই রঞ্জকগুলো আমাদের কালার চিনতে সাহায্য করে। কোনো কারণবশত কোন কোষের মধ্যে এই যে প্রোটিন, যে সমস্ত প্রোটিনগুলো রং চিনতে সাহায্য করে, সে সমস্ত প্রোটিনগুলো যদি না তৈরি হয় তাহলে কিন্তু আমাদের এই বর্ণান্ধতা দেখা যায়। বর্ণান্ধতার মধ্যে সবথেকে বেশি যে বর্ণান্ধতা দেখা যায় সেটা হচ্ছে লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা। এটা কী হয়, যে সমস্ত কোন কোষের মধ্যে লাল বর্ণ চেনার যে আমাদের প্রোটিন সেটা যদি থাকে সেটাকে আমাদের লাল সংবেদী কোষ বলে বা লাল সংবেদী কোন কোষ বলে। এর মধ্যে এরিথ্রোলোব থাকে, এরিথ্রোলোব থাকার জন্য আমাদের লাল বর্ণ চিনতে পারি, এবং কোনো কারণে যদি এরিথ্রোলোব প্রোটিনটা না তৈরি হয় তাহলে কিন্তু আমরা যেটা হবে সেটা হবে প্রোটোনোপিয়া, মানে লাল বর্ণ চিনতে পারবো না। আর যে লোকটা লাল বর্ণ চিনতে পারবে না সেটাকে প্রোটোনোপ বলবে। এই যে আমাদের রোগের ক্রোমোজোম জিন, সেই জিনটা আমাদের এক্স ক্রোমোজোমের উপর থাকবে। এখানে আমাদের এক্স ক্রোমোজোম করেছি, এটা কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোম করেছি, এটা কিন্তু আমাদের এক্স ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের উপর থাকে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব। তারপরে আছে সবুজ বর্ণ চেনার জন্য যে কোষ, কোন কোষ, সেই কোন কোষের মধ্যে ক্লোরোলোব থাকবে। ক্লোরোলোব যদি না থাকে তাহলে আমরা সবুজ বর্ণ চিনতে পারবো না, ওটাকে আমাদের ডিউটেরোনোপিয়া বলবে। ডিউটেরোনোপিয়া যে সমস্ত লোক চিন্তা, মানে যে সমস্ত লোকের মধ্যে ডিউটেরোনোপিয়া ধরা পড়ে সেই সমস্ত লোককে আমাদের ডিউটেরোনোপ বলে। ঠিক আছে, এবং এটাও আমাদের এক্স ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমে অবস্থিত। এরপর কী হয়, আমাদের কম মাত্রায় পাই, আমাদের এদের তুলনায় কম মাত্রায় পাই সায়ানোলোব। সায়ানোলোব কথার অর্থ হলো যে সমস্ত ব্যক্তি আমাদের নীল বর্ণ চিনতে পারে না তাদের বলে ট্রাইটোনোপিয়া। ঠিক আছে, ট্রাইটোনোপিয়া যে ব্যক্তিরা চিনতে পারে না তাকে ট্রাইটোনোপ বলে। আর 7 নম্বর ক্রোমোজোমে এটা অবস্থান করে। তো নীল কালারের যে বর্ণ, সেই নীল কালারের বর্ণ চেনার জন্য যে প্রোটিন, সেই প্রোটিনটা উৎপাদন করার জন্য যে জিন, সেটা কিন্তু 7 নম্বর ক্রোমোজোমে থাকে, অটোজোমের মধ্যে থাকে। তো আমরা সাধারণত মাথায় রাখবো যে লাল বর্ণ চেনার জন্য এবং সবুজ বর্ণ চেনার জন্য, এই যে দুটো বর্ণ চেনার জন্য প্রোটিন, সেই দুটোই কিন্তু আমাদের এক্স ক্রোমোজোমের অবস্থিত। নীল বর্ণ চেনার জন্য যে প্রোটিন, সেই প্রোটিন কিন্তু আমাদের অটোজোমের মধ্যে থাকছে। আমাদের মাধ্যমিকে লাল আর সবুজ বর্ণটাই আছে, উচ্চ মাধ্যমিকে আমাদের নীল বর্ণ আছে, বা জয়েন্টে আমাদের নিটের জন্য নীল বর্ণটাও আছে, তিনটে দেওয়া আছে। ঠিক আছে, এবার লাল ও সবুজ বর্ণ বন্ধ্যাত্মার জিন এক্স ক্রোমোজোমের অবস্থিত হওয়ায় এটা কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। এরপর আমাদের এই সমস্ত জিনিস, যে সমস্ত আমাদের চেকার বোর্ড, এটাকে আমাদের সাধারণত চেকার বোর্ড বলা হয়, আমরা এর আগেও করেছি। এই চেকার বোর্ডগুলো কিন্তু আমরা একটু বেশ ভালো করে করার চেষ্টা করব। চেকার বোর্ড, এই চেকার বোর্ডগুলো আমাদের পরীক্ষায় থাকে, বের করতে দেয় যে কত পার্সেন্ট ছেলে আমাদের রোগী হবে, কত পার্সেন্ট ছেলে স্বাভাবিক হবে, সেই জিনিসটা, এই জিনিসটা আমরা এদিকে ভালো করে দেখবো, বুঝবো। এবং এই সমস্ত চেকার বোর্ডে কোশ্চিনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কোশ্চিনগুলো খুব আমাদের ডিফিকাল্টভাবে করে, টোটাল সন্তান জিজ্ঞাসা করে কিংবা পুত্র সন্তান আলাদা করে এবং কন্যা সন্তান আলাদা করে চিনতে পারে। এবার ক্রিস ক্রস উত্তরাধিকারটা এক্স ক্রোমোজোমের উপর যে সমস্ত জিন, তাদের মধ্যে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখতে পাবে। ক্রিস ক্রস কিছুই না, বাবার মধ্যে থাকলে সেই জিনটা পরবর্তীতে মেয়ের মধ্যে, মেয়ে থেকে তারপরের মধ্যে ছেলের মধ্যে যাবে, আর যদি মার মধ্যে থাকে সেটা আমাদের ছেলের মধ্যে আসবে, তারপর সেই ছেলে মেয়ের মধ্যে যাবে। এইভাবে যখন প্রবাহিত হবে এই ঘটনাটাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলা হয়। সাধারণত এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলো ক্রিস ক্রস নিয়ম মেনে আমাদের এক বংশ থেকে পরবর্তী বংশের মধ্যে প্রবাহিত হয়। ঠিক আছে, তো আমাদের এই যে এরিথ্রোলোব, এগুলো হচ্ছে আমাদের রঞ্জক, যেটা আমাদের কোন কোষের মধ্যে তৈরি হয়। এরিথ্রোলোব থাকলে লাল কালার চিনতে পারবো, না থাকলে কিন্তু আমরা লাল কালার চিনতে পারবো না, তখন সেটাকে প্রোটোনোপিয়া বলবে। ক্লোরোলোব একটা হচ্ছে রঞ্জক, এই রঞ্জকটা থাকার জন্য আমরা সবুজ কালার চিনতে পারবো, যদি না থাকে কিন্তু আমরা ডিউটেরোনোপিয়া হয়ে যাব। আর সায়ানোলোব, এই রঞ্জক থাকলে আমরা নীল কালার চিনতে পারবো, না হলে কিন্তু আমাদের ট্রাইটোনোপিয়া হয়ে যাব। ঠিক আছে, তো আজকে আমাদের এতটুকুই।